মুখে দিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় বসেছেন আপনার ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনেই যে নির্দেশ দিছে সারা বিশ্ব জুড়ে তোলপাড় হয়ে গেছে, কান্নার রোল পড়ে যাবে অনেকের স্বপ্ন। শেখ হাসিনা ফিরছেন এবং শেখ হাসিনা যখন ফিরছেন এই বার্তা যখন আসলো তখন উপদেষ্টা মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যে ডক্টর ইউনূস সরকার কি ভয় পাচ্ছেন কিনা। ভয় পাওয়ার একটা ইঙ্গিত তার একটা ফেসবুক স্ট্যাটাসে, যেটার শিরোনাম তিনি দিয়েছেন ফ্যাসিবাদী। চীন বেশ খানিকটা নীরব ভূমিকা পালন করলেও তারা এখন যে খেলা খেলতে চাইছে বা বর্তমান অন্তর্বর্তী সরকারের উপরে তারা যে প্রভাব বিস্তার করতে চাইছে অনেকখানি প্রকাশ্যে আসতে শুরু করেছে। কেন চীন মরিয়া হয়ে উঠেছে, কি উদ্দেশ্য, যে বিশেষ বিমান পাঠাতে চাই, কি হতে যাচ্ছে দেশে, এগুলো নতুন করে আবার এক কোটা সংস্কার আন্দোলন সামনে আসতে যাচ্ছে, নতুন করে দানা বাঁধতে যাচ্ছে এই আন্দোলনটি, সারা দেশে তারা আন্দোলনের ডাক দিতে যাচ্ছে। সারা পৃথিবীকে শেখ হাসিনার ফেরার নির্দিষ্ট তারিখ সময় জানিয়ে দিলেন সজীব ওয়াজেদ জয়। দর্শক, বর্তমানে ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কি ভয় পাচ্ছে? বাংলাদেশে 1000 বছরেও ক্ষমতার মুখ দেখবেন, 1000 বছরেও ক্ষমতার মুখ দেখবে না আওয়ামী লীগ, রাস্তায় ফ্যা করে ঘুরবে, এমন কথায় হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে বাংলাদেশে আওয়ামী লীগও ক্ষমতায় আসবে। এই তথ্যটি কতটুকু সত্য, এই সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে। এই সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষে আপনারা দেখেছেন, মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বার্তা দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ বার্তা, শেখ হাসিনার ফেরার বার্তা। শেখ হাসিনা ফিরছেন এবং ফিরবেন এটা নিশ্চিত করেছেন। শেখ হাসিনা ফিরছেন এবং শেখ হাসিনা যখন ফিরছেন এই বার্তা যখন আসলো তখন উপদেষ্টা মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যে ডক্টর ইউনূস সরকার কি ভয় পাচ্ছেন কিনা। ভয় পাওয়ার একটা ইঙ্গিত তার একটা ফেসবুক স্ট্যাটাসে, যেটার শিরোনাম তিনি দিয়েছেন ফ্যাসিবাদের পুনরুজ্জীবন এবং জুলাই বিরোধী শক্তি। দীর্ঘ যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে হতাশার সুর লক্ষ্য করা গেছে এবং জুলাইয়ের আন্দোলন বিরোধী শক্তি আরও বেশি শক্তিধর হচ্ছে এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি স্ট্যাটাসটি শুরু করেছেন যেভাবে ফ্যাসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে, পুরনো ভাব আদর্শিক বন্দোবস্ত সক্রিয় হচ্ছে, সরকারের দায় দিন অসুবিধা নেই, আমরা চেষ্টা করছি, কেন পারিনি বা আপনাদের প্রত্যাশা মতন পারছি না সেই ব্যাখ্যা আমরা দিব। অর্থাৎ সরকার যে পুরোপুরি ব্যর্থ হয়েছে, সরকার যে পেরে উঠছে না, সেটা কিন্তু মাহফুজ আলম প্রথমে স্বীকার করে নিয়েছেন। সরকার যখন ব্যর্থ তখন এই সরকারের চলে যাওয়া উচিত কিনা সেই আলোচনা কিন্তু চতুর্দিকে চলছে। এরকম মুহূর্তে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, তিনি একটা প্রেস কনফারেন্সে নির্বাচন আগে হয়ে যেতে পারে, নির্বাচন এগিয়ে নেওয়া হতে পারে এমন ইঙ্গিত কিন্তু দিয়েছেন। তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে আমরা আগেভাগেই নির্বাচন করব। সেই আগেভাগে নির্বাচন বলতে তিনি ডিসেম্বরের কথা বলেছেন, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে। কিন্তু সেটাও বোধহয় শেষ পর্যন্ত ঠিক নয় সেই কথাটা। নির্বাচন কি আরও অনেক বেশি এগিয়ে আসছে? নির্বাচন কি এবছরের জুনের আগেই হয়ে যাবে? সেই প্রসঙ্গ যখন চারিদিকে আলোচনা এবং টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে, ঠিক সেই সময় সজীব ওয়াজেদ জয় একটা বার্তা দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ বার্তা, শেখ হাসিনার ফেরার বার্তা। শেখ হাসিনা ফিরছেন এবং ফিরবেন এটা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলেই শেখ হাসিনা দেশে ফিরবেন, অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচন করবে, শেখ হাসিনা দেশে ফিরে নির্বাচন করার যে মিশন, সেই মিশনে নামবেন। নির্বাচনের যে ঘোষণা, সেই ঘোষণা এগিয়ে আসছে কিনা সেই আলোচনার মাঝে সজীব ওয়াজেদ জয়ের এই কথাটা কিন্তু টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে কিংবা হতে যাচ্ছে, এমনটা ভাবলে ভুল ভাবা হবে না। যখন শেখ হাসিনা ফেরার একেবারে নির্দিষ্ট মোটামুটি দিনক্ষণ ঘোষণা করা হলো যে শেখ হাসিনা নির্বাচনের ঘোষণা আসলেই শেখ হাসিনা দেশে ফিরবেন, কেমন করে ফিরবেন, কিভাবে ফিরবেন, এই আলাপগুলো যখন হচ্ছে তখন আজকে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান হয়ে যাচ্ছে। শপথ অনুষ্ঠানকে ঘিরে নানা রকমের আলোচনা হচ্ছিল গত বেশ কিছুদিন থেকে। গত 2 মাসের মূল আলোচনাটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের 20 জানুয়ারির শপথ এবং শপথের পরে বাংলাদেশের রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবেন ডোনাল্ড ট্রাম্প। জয় যে ঘোষণাটা দিয়েছেন সেই ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের শক্তি থেকেই আসছে কিনা, ভারতের শক্তি থেকেই আসছে কিনা, সেই আলোচনাগুলো যখন হচ্ছে তখন আমরা দেশের অভ্যন্তরে দেখলাম একটা বড় ঘটনা ঘটতে। পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তন হয়েছে এবং ভয়াবহ হলেও যেটা সত্য সেটা দেখা গেছে, পুলিশ বাহিনীর পোশাকের রঙের সঙ্গে পাকিস্তানি পুলিশ বাহিনীর পোশাকের রঙের প্রায় হুবহু মিল। এটা কি এক ধরনের ইচ্ছাকৃত কর্মকাণ্ড,
নাকি ভুলবশত কালার একই হয়ে যাচ্ছে, সেই প্রশ্নটা কিন্তু সামনে এসে যাচ্ছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে পুলিশ বাহিনীর নতুন এই রং, যে রং পাকিস্তানি পুলিশ বাহিনী ব্যবহার করে, সেই রঙের পোশাক কেন ব্যবহার করা হবে? বাংলাদেশ কি পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে? বাংলাদেশ কি পাকিস্তানের দিকে ফিরে যাচ্ছে কিনা? সেই আলোচনাগুলো শুরু হয়েছে। সব মিলে শেখ হাসিনার দেশে ফেরার ইঙ্গিত, বাংলাদেশে পুলিশ বাহিনীর পাকিস্তানি ভাবগাম্ভীর্যের পোশাকের দিকে চলে যাওয়া, উপদেষ্টা মাহফুজ আলম ব্যর্থতা স্বীকার করে নেওয়া, নির্বাচন আগে হবে এরকম ঘোষণা সরকারের পক্ষ থেকে দেয়া যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছায়। জুলাই বিপ্লবের ঘোষণা, এই ঘোষণার কবর রচনা বোধহয় হয়েই গেছে, ৭২-এর সংবিধানের কবর রচনা হচ্ছে না। সব মিলিয়ে ডক্টর ইউনূস সরকারের বিপক্ষেই বোধহয় সব কিছু চলে যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস কি গদিতে থাকতে পারবেন, নাকি তিনি পদত্যাগ করবেন, নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে? যে আলোচনাটা ভারতের বিভিন্ন গণমাধ্যম বারবার বলার চেষ্টা করছে, বারবার তোলার চেষ্টা করছে, সেদিকেই কি এগোচ্ছে বাংলাদেশ? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশে চীন বেশ খানিকটা নীরব ভূমিকা পালন করলেও তারা এখন যে খেলা খেলতে চাইছে বা বর্তমান অন্তর্বর্তী সরকারের উপরে তারা যে প্রভাব বিস্তার করতে চাইছে অনেকখানি প্রকাশ্যে আসতে শুরু করেছে। এবং প্রথমেই বলে রাখি যে তারা এই প্রভাবটি এতটাই বিস্তার করতে চাইছে যে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীনে নিয়ে যাওয়ার জন্য বিশেষ উড়োজাহাজ বা চার্টার ফ্লাইটে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। কেন চীন মরিয়া হয়ে উঠেছে? কি উদ্দেশ্য যে বিশেষ বিমান পাঠাতে চাইছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য? আমি এই বিষয়ে বিস্তারিত পরে বলছি। তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে সাবেক প্রধানমন্ত্রী যখন চীন সফরে গেলেন, মাত্র ১৫ থেকে ২০ দিন আগে শেখ হাসিনা চরমভাবে অপমানিত হয়ে ফিরে এসেছিলেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই। এবং তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেখা করেননি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা ছিল যে শি জিনপিংয়ের সঙ্গে শেখ হাসিনার যে বৈঠক হবে সেটি হয়নি। শি জিনপিংয়ের বদলে তার সঙ্গে বৈঠক হয়েছিল সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। সেদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু আমরা জানি। বাংলাদেশের যেমন রাষ্ট্রপতি একটা আলংকারিক পদ, সেদেশের প্রধানমন্ত্রীর পদও একটা আলংকারিক পদ। তো ফর্মালিটিস মেনটেনের জন্য সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। এমনকি চীনের পররাষ্ট্রমন্ত্রীও শেখ হাসিনার সঙ্গে দেখা করেননি। চীনের কোনো রাষ্ট্রীয় গণমাধ্যমেও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরের কোনো কর্মসূচি, কোনো কাভারেজ পায়নি। এবং বাংলাদেশ সরকারের যে আশাটি ছিল যে চীনের পক্ষ থেকে তখন মোটা অঙ্কের একটা ঋণ দেওয়া হবে, একটা ঋণ চুক্তি করা হবে, যেহেতু তখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভয়ঙ্কর ভঙ্গুর অবস্থা ছিল। কিন্তু আবার ঠিক এই মুহূর্তে মনে নেই, সম্ভবত $20 বিলিয়ন বা এরকম মোটা অঙ্কের ঋণ পাওয়ার চিন্তাভাবনা ছিল বা আশা ছিল। সেইখানে মাত্র দেওয়া হলো $16 মিলিয়ন। আমার যদি ভুল না হয়ে থাকে অঙ্কের হিসাবে। যাই হোক, মানে যা প্রত্যাশা করেছিল একেবারে নগণ্য একটা ঋণ দিয়েছিল চীন, এবং চরমভাবে অপমানিত হয়েছিলেন শেখ হাসিনা। যার কারণে তার নির্ধারিত সফরসূচির একদিন আগেই তিনি বাংলাদেশে ফিরে এসেছেন তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের অসুস্থতার অজুহাত দিয়ে। পরে সেগুলো প্রকাশ্যে এসেছে। এবং আরও মজা ছিল যে এই বিষয়গুলো বাংলাদেশে তখন কোনো গণমাধ্যমে এই বিষয়গুলো প্রকাশ করতে সাহস পায়নি। ভারতের বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে উঠে এসেছিল। যাই হোক, কেন কি হয়েছিল? আওয়ামী লীগ সরকার ভারতের প্রতি অতিমাত্রায় ঝুঁকে পড়েছিল। সারা বিশ্বের মধ্যে আগে একদিকে ভারত, তারপর অন্য সবাই, এবং চীন এই বিষয়টি ভালো চোখে নিচ্ছিল না। তারই একটা জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনাকে চরমভাবে অপমান করা রাষ্ট্রীয়ভাবে। এখন সেই চীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপরে প্রভাব বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছে। বলছিলাম যে কোনো ভাবে হোক চার্টার ফ্লাইটের মাধ্যমে হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীনে নিয়ে যেতে চায় সেদেশের কর্মকর্তারা। আগামী 25 থেকে 28 মার্চ চীনে অস্ট্রেলিয়া এবং এশিয়ার যে 25 দেশের জোট BOAO, এই জোটে যে বৈঠকগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বৈঠকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং তার পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠক হবে। এটা চীনের পরিকল্পনা রয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। কেন চীন এখন মরিয়া হয়ে উঠেছে? তার অনেকগুলো কারণ রয়েছে। যেহেতু এখন জায়গাটি শূন্য, বাংলাদেশে ভারতের বন্ধুত্বের জায়গা থেকে আপাতত কেউ নেই, এবং সেই জায়গাটি পূরণ করতে চাইছে চীন। কি হতে যাচ্ছে দেশে এগুলো? একটার পর একটা আন্দোলন, একটার পর একটা আন্দোলন চলছেই। নতুন করে আবার এক কোটা সংস্কার আন্দোলন সামনে আসতে যাচ্ছে। নতুন করে দানা বাঁধতে যাচ্ছে এই আন্দোলনটি। সারা দেশে তারা আন্দোলনের ডাক দিতে যাচ্ছে। এই কোটা সংস্কার আবার কোন কোটা সংস্কার? কিছুদিন আগে না কোটা সংস্কার আন্দোলন হলো? যেই কোটা সংস্কার আন্দোলনটি 2018 সালে হয়েছিল, তারই ধারাবাহিকতায় 2024 সালে হলো। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র সমন্বয়করা, তাদের ডাকে লাখ লাখ চাকরি প্রত্যাশীরা রাজপথে নেমে এসেছিল। কেন এসেছিল তখন? কারণ তারা সরকারি চাকরির যে প্রতিযোগিতামূলক একটি বাজার রয়েছে, সেখানে লেভেল প্লেইং ফিল্ড তারা চেয়েছিল। সেখানে কোটার নামে যে একটি বৈষম্য ছিল, সেই বৈষম্যটি দূর হোক সেটি তারা চেয়েছিল। তারা মেধার ভিত্তিতে চাকরি পাবে সেই আশায় তারা মাঠে নেমে এসেছিল। এরপরে সেই আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিল, সরকারের পতন ঘটলো। তারপরে এই ছাত্র সমন্বয়কদের মনোনীত, তাদের পছন্দ মতো এখানে অন্তর্বর্তীকালীন সরকারও বসলো। এরপরে 5 থেকে 6 মাস অতিবাহিত হলো। গত সপ্তাহে আপনাদের বলেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের শিকড়ের সাথে বেইমানি করেছে, তাদের শিকড়কে ভুলে গেছে। সেখানে ডিটেলস বলেছিলাম যে 6 মাস হয়ে গেছে, নিজেদের পছন্দের সরকার বসিয়েছে, তারপরেও তারা
এই কোটা সমস্যার সমাধান করেনি, ইভেন একটি সিঙ্গেল ওয়ার্ডও তারা উচ্চারণ করেনি এই 6-7 মাসে। তারা এখন ব্যস্ত রয়েছে তাদের রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে। তারা 64 ডিস্ট্রিক্টে ভ্রমণ করতেছে, বিভিন্ন থানায় উপজেলায় তারা কমিটি দিচ্ছে, অথচ তাদের যে শিকড় ছিল, তাদের ডাকে ছাত্ররা শুরুতে যেই উদ্দেশ্যে মাঠে নেমে এসেছিল সেই দাবি তারা ভুলে গেছে, ছাত্রদেরকে এখন আর তাদের মনে। তো সেই কোটা সংস্কার আন্দোলনটি ছিল চাকরির বাজারের লেভেল প্লেইং ফিল্ড তৈরির লক্ষ্যে। সেখানে যে কোটা সংস্কার মানে কোটার নামে একটি বৈষম্য রয়েছে সেটি দূর করার লক্ষ্যে। আর আজকের দিনে এসে নতুন করে ছাত্ররা যে আবার কোটা সংস্কার আন্দোলনের ডাক দিতে যাচ্ছে সেটির প্রেক্ষাপটটা একটু ভিন্ন। এটি হলো একজন স্টুডেন্ট এসএসসি পাস করার পরে, ইন্টারমিডিয়েট পাস করার পরে যে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিয়ে থাকে, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েট, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ক্ষেত্রে ভর্তির জন্য যে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, সেই পরীক্ষার বাজারেও একটি কোটার নামে সেখানে বৈষম্য রয়েছে, সেটির নতুন করে সংস্কারের ডাক দিচ্ছে তারা। তাহলে আজকের দিনে এসে যেখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি দিন নতুন নতুন করে একটি আন্দোলন সামনে আসছে, সেখানে আবার নতুন করে ছাত্রদের এই আন্দোলনটি আসতে যাচ্ছে শুধু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বেইমানির কারণে। কারণ তাদের উচিত ছিল তাদের পছন্দের অন্তর্বর্তীকালীন সরকারকে বসানোর পরেই এই বিষয়টির একটি সুষ্ঠু সমাধান করা, কিন্তু সেটিতে তারা ব্যর্থ হয়েছে। আর তাদের ব্যর্থতার কারণেই ছাত্ররা এখন নতুন করে আবার রাজপথে নামতে যাচ্ছে। এই যে কোটা নামক বৈষম্যটা যুগ যুগ ধরে আমাদের দেশে চলে এসেছে, এটি কিছু ক্ষেত্রে সহনীয় পর্যায়ে, কিছু ক্ষেত্রে খুব ভয়াবহ পর্যায়ে। ভয়াবহ পর্যায়ের যদি একটি নমুনা আমি দেখাই, রেলওয়ের চাকরি পরীক্ষা। আমরা অনেকেই জানি রেলওয়ের চাকরির পরীক্ষায় 40% রয়েছে শুধু পোষ্য কোটা। পোষ্য কোটাটা কি? অর্থাৎ এই রেলওয়েতে চাকরি করে এমন যে কর্মকর্তা বা কর্মরত যারা রয়েছে অফিসাররা, তাদের ছেলে মেয়েদেরকে ওখানে 40% নিতে হবে। অর্থাৎ 100 জনের মধ্যে 40 জন তাদের ছেলে মেয়েদেরকে নিতে হবে। এরপরে তো সেখানে সেই অন্যান্য যে সাধারণ কোটাগুলো রয়েছে, সেটি জেলা কোটা বলি, মুক্তিযোদ্ধা কোটা বলি, নারী কোটা বলি, প্রতিবন্ধী কোটা বলি, উপজাতি কোটা বলি, যা যা আছে সবই আছে। তাহলে বুঝুন যে রেলওয়ের মতো জায়গায় মেধা দিয়ে আদৌ আর কত % নিয়োগ হয়। এরপরে প্রাইমারির ক্ষেত্রে সেম অবস্থা, প্রাইমারিতেও প্রায় 60 থেকে 70%-এর মতো সেখানেও কোটার মাধ্যমে হয়ে যাচ্ছে। কি নারী কোটা আছে বড় অংশ, তারপরে পোষ্য কোটা রয়েছে, বিজ্ঞান কোটা রয়েছে, বিভিন্ন কোটা দিয়ে ভরপুর। এগুলো তো চাকরির বাজারে। আর ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের কোটা রয়েছে, পোষ্য কোটাও পর্যন্ত রয়েছে। একজন ভার্সিটির যে শিক্ষক, প্রফেসর লেভেলের হোক বা যে কোনো লেভেলের, তার ছেলে মেয়েকে ওই ভার্সিটিতে ভর্তির জন্য একটি কোটা দিতে হবে। বুঝুন কতটা বৈষম্য এখানে বিরাজ করছে। তো এই বিষয়গুলো নিয়ে এখন নতুন করে ছাত্ররা আবার আন্দোলনের ডাক দিচ্ছে। তো এখন কথা হলো, এই অন্তর্বর্তীকালীন সরকারও শুরুতে কিন্তু বলেছিল যে ছাত্ররাই তাদের নিয়োগকর্তা বা ছাত্রদের এই আন্দোলনের ফলশ্রুতিতেই তারা এখানে এসেছে। তো তারাও কিন্তু বিষয়টি ভুলে গেছে। তারা প্রায় 11টির মতো সংস্কার কমিশন গঠন করেছিল, যদিও চাকরির বাজারের বিষয়টি দেখার জন্য দায়িত্ব ছিল জনপ্রশাসন সংস্কার কমিশনের। বাট এই কোটা সংস্কারের বিষয়টি নিয়ে কোনো সংস্কার কমিশনের মুখ থেকেও এখন পর্যন্ত একটি সিঙ্গেল ওয়ার্ডও শোনা যায়নি। তার মানে এই বিষয়টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তো ভুলে গেছেই, তাদের শিকড়ের সাথে তারা বেইমানি করছে। এই সরকারও মনে হয় ভুলে বসে গেছে। আর যার ফলশ্রুতিতে নতুন করে ছাত্রদেরকে আবার মাঠে নামতে হচ্ছে। আমরা দেখলাম শহীদ মিনারে গতকাল রাতে ঢাকা কলেজের সামনে বা সায়েন্স ল্যাবের এই সাইটটা দিয়ে ছাত্ররা আন্দোলন করলো। আজকে তারা শহীদ মিনারে আছে। এখান থেকে সারা দেশব্যাপী নতুন করে কোটা সংস্কারের আন্দোলনের ডাক দিতে যাচ্ছে তারা। কিন্তু এই কোটার সুষ্ঠু সমাধান হবে কবে? সুষ্ঠু একটি বন্টন হবে কবে? কোটা থাকতে হবে। আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বা সার্বিক অবস্থার বিবেচনায় কোটা থাকতে হবে আমাদের দেশে, বা সেই কোটার একটি সুষ্ঠু বন্টন তো হওয়া দরকার। সে সুষ্ঠু বন্টন কোনো রাজনৈতিক সরকার তো কোনোদিন করেইনি। এখন ছাত্রদের মনোনীত সরকারও, তাদের হাত ধরেও এটি আর আদৌ হবে কিনা সেটি এখন শঙ্কা দেখা দিয়েছে। সারা পৃথিবীকে চমকে দিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় বসেছেন আপনার ডোনাল্ড ট্রাম্প। আজকে তার সেই ক্ষমতা গ্রহণের শপথ গ্রহণের প্রথম দিন। আর প্রথম দিনেই যে নির্দেশ দিছে, সারা বিশ্ব জুড়ে তোলপাড় হয়ে গেছে, কান্নার রোল পড়ে যাবে, অনেকের স্বপ্ন ভেঙে যাবে, অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে এই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য। তবে ট্রাম্প ক্ষমতায় বসেই আমেরিকাবাসীর জন্য একটা পজিটিভ কাজ করছে, সেটা হচ্ছে কি, টিকটক আমেরিকাতে নিষিদ্ধ হয়ে গিয়েছিল, তিনি আজকে নির্বাহী আদেশে সেটাকে চালু করে দিয়েছেন। তবে বাকি যারা আছেন তাদের জন্য একটা বড় খারাপ সংবাদ হচ্ছে, বাংলাদেশের মানুষ এই সংবাদটার মধ্যে পড়ে যাবেন। আপনার ট্রাম্পের নির্বাচনী যেই ওয়াদা ছিল, সেটার মধ্যে একটা ওয়াদা সে করছিল তার দেশের মানুষের কাছে, যে এই দেশ থেকে অবৈধ অভিবাসী যারা আছেন তাদেরকে তিনি কি বলা হয়েছে, এই দেশ থেকে বিতাড়িত করবেন। নাম্বার 2 হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করবেন। আর আজকে শপথ গ্রহণের প্রথম দিনই প্রথম নির্বাহী আদেশ একটা দেওয়া হয়েছে। তিনি আপনার আজকে আমরা দেখছি যে প্রথমেই তিনি যেটা করছেন, অভিবাসীদের তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, এটাকে তিনি বাস্তবায়ন করছেন। আপনি দেখেন না, পুরা একদম আলু অবস্থায় আছে। আপনার ক্ষমতা গ্রহণের একদিন আগে গতকালকে তিনি বলছিলেন যে ওয়াশিংটনে একটা সমাবেশ ছিল, ট্রাম্পের হাজার হাজার সমর্থক সেখানে ছিল। তো সেখানে তিনি গতকালকে বলছিলেন যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, আমেরিকাকে আবারও বিশাল করতে হবে বা মহৎ করতে হবে।
তো কাল সূর্যাস্তের সময় থেকে আমাদের দেশে অনুপ্রবেশ থামবে, মানে আজকের দিনেই তিনি অনুপ্রবেশ থামাই দিবেন। যারা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে দালালদের মাধ্যমে সমুদ্র পাড়ি দিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে আমেরিকাতে প্রবেশের চেষ্টা করছে, পাশাপাশি যারা অবৈধ আছে তাদের জন্য তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে অভিবাসীদের বিতাড়িত করতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কঠিন তৎপরতা দিয়ে তিনি শুরু করলেন। এই পদক্ষেপের আওতায় লক্ষ লক্ষ অভিবাসীকে বিতাড়িত করা হবে। তবে তিনি যত বড় নির্দেশ দিয়েছেন, এই অভিবাসন বিরোধী অভিযান চালাতে গেলে কয়েক বছর লেগে যাবে অনেকের আশঙ্কা, এবং সরকারের হিউজ একটা টাকা খরচ হবে। তবে ট্রাম্প বলছেন এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন। ৭৫ দিন আগে আমরা ঐতিহাসিক রাজনৈতিক বিজয় অর্জন করেছি, আমাদের দেশ কখনো এমনটা দেখেনি। আজকে থেকে আমি ঐতিহাসিক শক্তি প্রয়োগ করে ব্যবস্থা নেব এবং আমাদের দেশের প্রতিটি সংকটের সমাধান করব। আর আপনার তিনি আবার বলছেন যে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কি পরিকল্পনা করছেন তার আভাস তিনি আজকে তার একটু পরে বক্তব্যটা সম্ভবত আমরা আন্তর্জাতিকভাবে দেখতে পাবো। মানে আমি যখন কথা বলছি তার এই শপথ গ্রহণের অনুষ্ঠান টোটালি চলছে, আর সম্ভবত একটা বক্তব্য আমরা সামনেই চলে আসলো যে একটু পরে তিনি এই কাগজগুলোতে সাইন করতে যাচ্ছেন। বাইডেন প্রশাসনের প্রতিটি উগ্র এবং নির্বোধ নির্বাহী আদেশও বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের পরিকল্পনার ব্যাপারে জানাশোনা আছে এমন সূত্রগুলো বলছে যে আপনার ট্রাম্প 200টির বেশি নির্বাহী পদক্ষেপ নেবেন। তো প্রথম যেগুলো নিচ্ছেন সেগুলোর মধ্যে সীমান্ত নিরাপত্তার বিষয়টি, মাদক চক্র, বিদেশি সন্ত্রাসী সংগঠন আঁকা দেওয়া, তারপর হচ্ছে আপনার যারা ট্রান্সজেন্ডার আছেন তাদের বিরুদ্ধে কিন্তু ট্রাম্প কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আর ট্রাম্পের বিতরণ পরিকল্পনাগুলো অভিবাসীদের মধ্যে এই মুহূর্তে একটা টেনশন তো শুরু হয়েই গেছে। ক্যাপিটাল ভবনের একটি কক্ষে প্রেসিডেন্ট হিসেবে শপথ দিচ্ছেন ট্রাম্প। অনুষ্ঠানটি বাইরে আয়োজন করার কথা থাকলেও আপনার শীতকালীন আবহাওয়ার কারণে তা ভেতরেই করা হচ্ছে। আউলাই দিবে ট্রাম্প, অনেকেই বিপদে পড়তে যাচ্ছেন। দালালদের কাছে এই মুহূর্তে নতুন করে টাকা পয়সা দিয়েন না, কারণ আপনারা এখানে যাইতে 1000 বছরেও ক্ষমতার মুখ দেখবেন। হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবে না আওয়ামী লীগ, রাস্তায় ফ্যাফ্যা করে ঘুরবে, এমন কথায় হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন আওয়ামী লীগ নেতারা 80 পয়সা, আর এরশাদ, দিলীপ বড়ুয়া, মেনন ও ইনু মিললে হয় 1 টাকা। আমরা যদি না থাকি তাহলে 80 পয়সা নিয়ে রাস্তায় ফ্যাফ্যা করে ঘুরবেন। আমরা যদি না থাকি রাস্তায় করে ঘুরবেন। ইনুর এমন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার সৃষ্টি করেছে, কিন্তু কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করলেন তিনি? কার উপর ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেছিলেন তিনি? সাবেক এই মন্ত্রীর পুরনো এক বক্তব্য সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। জানা গেছে 2017 সালে কুষ্টিয়ার মিরপুরে দলীয় জনসভায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্বোধন দেন হাসানুল হক ইনু। সে সময় তিনি বলেন 1000 বছরেও ক্ষমতার মুখ দেখবেন না আওয়ামী লীগ। তিনি আরো বলেন তিনি দেশের স্বার্থে খালেদা জিয়াকে বর্জন করেছেন। সে সময় আওয়ামী লীগের কারো নাম উল্লেখ না করে তিনি বলেছিলেন আমি জাসদ করি, কিন্তু দলবাজি করি না, পায়ে পা লাগিয়ে ঝগড়া করি না, মারামারি চাই না, চাই শান্তি। তাই বলে জাসদের এটাকে দুর্বলতা ভাববেন না। তিনি বলেন জাসদের শক্তি আছে, লাঠি আছে। আমরা যদি মনে করি জাসদের লাঠি যে রাস্তায় যাবে সে রাস্তায় আর কেউ থাকবে না। তৎকালীন সময়ে ইনুকে কটাক্ষ করে ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার বলে আখ্যা দিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রুশা সুর, জয় জয় দিন। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। এবং তো আপনাদের কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে কি আওয়ামী লীগ আবারও দেশে আসবে? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।